পুরনো বছরের শেষে চলে গেছিলাম বাড়ির কাছের সাগর পাড়ে। সব জরাজীর্ণ সুখ অসুখ পেছনে ফেলে এক নতুন বছরের সূচনায় শান্ত নির্জন এই সমুদ্রের পাড়ে এলে মনে হবে জীবনে কোথাও কোনো দুঃখ নেই, শুধুই শান্তি। তাহলে নতুন বছরে আরও একবার নতুন ঘোরার গল্প নিয়ে আমি শুভেচ্ছা হাজির হয়ে গেছি তোমাদের কাছে। আজকের গল্পে থাকছে স্বল্প পরিচিত কার্গিল বিচ, ফ্রেজারগঞ্জ, এছাড়া হেনরি আইল্যান্ডে ঘোরা ও থাকার জায়গা সম্পর্কে সম্পূর্ণ তথ্য। আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। 7:15 বাজে, আমরা 6:30 নাগাদ বেরিয়েছিলাম। এখন আমরা এই পাটুলির কাছাকাছি এসছি। সুন্দর হালকা হালকা রোদের একটা আভা উঠেছে আর মিষ্টি ওয়েদারটা, যদিও একদমই ঠান্ডা নেই বাট গরমটাও নেই। কলকাতা থেকে ট্রেন ও বাসে করে যাওয়া যায় হেনরি আইল্যান্ড, কিংবা আমরা যেভাবে গাড়ি বুক করে গেছিলাম সেইভাবেও যেতে পারো। গাড়িতে যেতে সময় লাগে কম বেশি 4.5 ঘন্টা মতো। আর যদি ট্রেনে যেতে চাও তাহলে শিয়ালদা সাউথ সেকশন থেকে ট্রেন ধরে পৌঁছে যেতে হবে নামখানা। নামখানা থেকে আরেকটা টোটো বা বাসে করে পৌঁছে যাবে বকখালি, আর সেখান থেকে আরও একটা টোটো রিজার্ভ করে পৌঁছে যেতে পারো হেনরি আইল্যান্ড। ট্রেনে যেতে সময় লাগে 3 ঘন্টা মতো, আর ট্রেনের ভাড়া 25 টাকা। এখন 10:30 বেজে গেছে। আমরা এসছি এখন সুন্দরবন ফুডস বলে একটা ধাবাতে খেতে। এই ধাবাটা অনেক খোঁজাখুঁজির পর এই ধাবাটাকেই দেখে মনে হলো একটু ঠিকঠাক বলে। অনেক কিছু ভ্যারাইটিস এখানে যদিও পাওয়া যাচ্ছে, লাইক আলু পরাঠা, পুরি, সবজি। তো আমরা কি কি অর্ডার দিয়েছি সেগুলো তোমাদের দেখাচ্ছি। কাকদ্বীপ বাস স্ট্যান্ডকে পেছনে ফেলে আমরা এগিয়ে গেলাম হাতানিয়া দোয়ানিয়া ব্রিজের দিকে। এই হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ যতদিন না ছিল ততদিন কিন্তু ফেরি করেই পার হতো গাড়ি। একবার তোমাদের বলে দিই, যারা বাসে আসতে চাও তারা কিভাবে আসতে পারবে। ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে ডাইরেক্ট বাস আছে বকখালি, ভাড়া নেয় 100 থেকে 130 টাকা মতো। বকখালি বাস স্ট্যান্ডে নেমে সেখান থেকে টোটো ডাইরেক্ট তোমাদের পৌঁছে যাবে হেনরি আইল্যান্ড। হেনরি আইল্যান্ড পশ্চিমবঙ্গ মৎস্য দপ্তরের অধিকৃত। প্রায় 200 হেক্টর জমি নিয়ে বানানো এই প্রকল্পে রয়েছে 150 হেক্টর জমিতে প্রায় 162টি ছোট বড় মাছের ভেরি ও টুরিস্ট কমপ্লেক্স, আর বাকি 50 হেক্টর জমিতে রয়েছে ম্যানগ্রোভ অরণ্য। গেট দিয়ে ঢুকেই তোমাদের ফার্স্ট চোখে পড়বে এই সুন্দর সাজানো একটা বড় মন্দির, আর তারপর রয়েছে রাস্তার 2 ধারে লাগানো নারকেল গাছের সারি। এই নারকেল গাছের সারির পাশেই রয়েছে ম্যানগ্রোভ টুরিস্ট কমপ্লেক্স, যেখানে রয়েছে 15খানা এসি ও নন এসি রুম। এই রুমগুলো একটু তুলনামূলক ভাড়া কম এবং গেটের সামনের দিকে। আমরা ছিলাম বিচের দিকে রুমগুলোতে, যেটা হচ্ছে সুন্দরী কমপ্লেক্স। তো চলো আমরা এই রাস্তা ধরেই এগিয়ে যাই আমাদের সুন্দরী কমপ্লেক্সের দিকে। আমরা প্রথমে ঢুকেই যেহেতু আমাদের বুকিং ছিল তাই অফিস রুমে এসে আমাদের আধার কার্ডগুলোকে জমা দিয়ে দিলাম এবং আমাদের রুমের ডিটেলসটা নিয়ে নিলাম। এটা হচ্ছে বানি বিল্ডিং, বানি ওয়াচ টাওয়ার। এখানেও রুম আছে, আর এর ওপরে আছে একটা ওয়াচ টাওয়ার যেটা দিয়ে হেনরি আইল্যান্ডসে পুরোটা দেখা যায়। অফিস রুমের পাশেই রয়েছে রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টেই তোমাদের যা বলবে সেই খাবার বানানো হবে। লাঞ্চের জন্য তোমাদের আগের দিন বুকিং করে রাখতে হবে যে অর্ডারটা তোমরা দিতে চাও, আর যদি রাত্রের খাবার হয় সেটা তোমরা এসে এখানেই অর্ডার দিলে ওনারা বানিয়ে দেবেন। আর এই অফিস রুমের ডান সাইডে রয়েছে এই কটেজগুলো। এই কটেজগুলো কিন্তু এসি, এবং এই পুরো যে কমপ্লেক্সটা রয়েছে তার মধ্যে সব থেকে দামি রুমগুলো এখানেই আছে। এগুলোর 1900 টাকা ভাড়া প্লাস জিএসটি। চলো এবার আমাদের রুমের দিকে এগোনো যাক। আমাদের রুমগুলো নিয়েছিল 1700 টাকা প্লাস জিএসটি, সেসব মিলিয়ে পড়েছিল 1926 টাকা মতো। এই সাইডের যে মাছের ভেরিগুলো দেখছো, এগুলো পার করেই সোজা রাস্তায় গিয়ে আবার লেফট সাইডে যেতে হবে, তাহলেই পড়বে আমাদের বিল্ডিংটা। একটু দূরে আছে, গাড়ি নিয়েই যাওয়াটা বেটার আমার মনে হয়। তোমরা যদি চাও একটু হেঁটেও যেতে পারো, ভালোই লাগছিল আমাদেরও। আমার ডান দিকে যে সাদা ঘরটা দেখতে পাচ্ছ এটা ড্রাইভার্স রুম। এখানে তোমরা যদি গাড়ি নিয়ে আসো তাহলে ড্রাইভারদের থাকার জন্য এই রুমটা তোমরা নিতে পারবে। আর ওই দূরে যে দেখা যাচ্ছে একটা হলুদ রঙের বিল্ডিং, সাদা বিল্ডিংগুলোর একদম শেষে, সেটা হচ্ছে আমাদের জন্য বিল্ডিং। ওটা হচ্ছে নিউ বিল্ডিং বলে আমাদের অ্যালোকেট করা হয়েছিল একদম এন্ডে।
চলো এবার তোমাদের রুমটা দেখানো যাক। রুমটা কিন্তু দামের তুলনায় এমন কিছু হাইফাই নয়। আমার মনে হচ্ছে এখানে মেনটেনেন্সের একটু অভাব আছে। যেমন ধরো রুমটা কিন্তু খুবই বড় এবং প্রচণ্ডই আলো বাতাসপূর্ণ, কিন্তু রুমের খাট থেকে শুরু করে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেও রুমের দেয়ালে দেখতেই পারছো তোমরা রংটা চটে গেছে। একটা এসি দেওয়া আছে, ঠিকঠাক কাজ করছে সেটাও, দুটো চেয়ার আছে, টেবিল আছে, এখানে আয়না যেটা দেওয়া হয়েছিল সেটাও একদম ভাঙা ছিল মিররটা, আর এখানে যে বালিশগুলো দেওয়া হয়েছিল সেগুলোও প্রচণ্ড নোংরা ছিল। গায়ের দুখানা লেপ দেওয়া হয়েছিল যার মধ্যে একটাই আমরা ইউজ করতে পেরেছিলাম, আর একটা কিন্তু ভালোই নোংরা ছিল। রুমে কিন্তু একটা টিভিও ছিল, আর যে জানলাটা ছিল সেটা দিয়ে দেখতেই পারছো আপাতত কোনোই ভিউ পাওয়া যাচ্ছে না, হয়তো জল থাকলে এই জায়গাটা আরেকটু ভালো লাগতো। আর রুমের যে বাথরুমটা আছে সেটা কিন্তু বেশ নিট অ্যান্ড ক্লিন ছিল এবং যথেষ্ট বড় ছিল। আমাদের নেওয়া আর একটা রুমও তোমাদের দেখিয়ে দিই। সব রুমেই কিন্তু সেম একটু প্রবলেম তো আছেই, কিন্তু মোটামুটি ভালোই বড় রুমগুলো, তো তোমরা থাকতেই পারো। ভালো হচ্ছে, মানে দেখতে খুব সুন্দর হচ্ছে। এগুলো যদি পরে কোনোদিন বানানো হয় তোমরা এসে থাকতে পারো, ভীষণ সুন্দর এই জিনিসগুলো। মানে ছোট ছোট কটেজ হচ্ছে ভালো। পুরো আমফানে ক্ষতিগ্রস্ত এই বাড়িগুলো, দেখতেই পাচ্ছ পুরো কি অবস্থা হয়েছিল। আমরা যে বিল্ডিংটায় আছি সেখান থেকে যদি ঘুরে যেতে হয় তোমাদের বিচের দিকে, তাহলে কিন্তু প্রায় 1 কিলোমিটার মতো হেঁটে যেতে হবে। তাই আমরা দেরি না করে ফ্রেশ হয়ে চটজলদি বেরিয়ে পড়লাম। রাস্তাটা ভীষণ সুন্দর এবং হাঁটতেও বেশ ভালো লাগছিল, কিন্তু সাডেনলি চোখে পড়লো এই জিনিসগুলো। তোমরা যারা এখন এই ভিডিওটা দেখছো তাদের কাছে অনুরোধ করব, দয়া করে এই এত সুন্দর জায়গাটাকে নোংরা করে নষ্ট করো না। ঢালাই রাস্তা পেরিয়ে তোমাদের যেতে হবে এই কাঠপোলের ওপর দিয়ে। এই জায়গাটা তো আমার ভীষণ সুন্দর লেগেছে, মনেই হচ্ছে না যেন আমরা ওয়েস্ট বেঙ্গলে আছি। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে এত সুন্দর একটা জায়গা থাকতে পারে সেটা কিন্তু আমি ভাবতেই পারিনি। যেদিকে দু চোখ যাচ্ছে সেদিকে রয়েছে শুধু সবুজ আর সবুজ। এত সুন্দর রাস্তা এর আগে পেয়েছিলাম চিল্কার রাজহান্সি বিচ যেতে, সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। দেখতে পারো এত সুন্দর জায়গাটা। তোমরা যারা এখনো দেখোনি তারা কিন্তু ডেসক্রিপশন বক্সের লিংক থেকে দেখে নিতে পারো। তাহলে চলো এই সবুজ টানেলকে পেরিয়ে আমরা পৌঁছে যাই হেনরি বিচ। এই বিচে কিন্তু রয়েছে প্রচন্ড চোরাবালি, তাই খুব সতর্কভাবে তোমরা এই বিচে ঘোরাফেরা করো। বিচে একটু টাইম কাটিয়ে এবার আমরা চলে এসেছিলাম রেস্টুরেন্টে খাবার খেতে। এটা ছিল আমাদের 85-এর ভেজ থালি, তার সঙ্গে আমরা ভেটকি মাছও নিয়েছিলাম। সন্ধে না হতে হতেই যখন আমরা বেরোলাম রুম থেকে, তখন দেখলাম চতুর্দিকটা একদম অন্যরকম, ঘুট ঘুট করছে অন্ধকার। মানে আমাদের কটেজের পেছনেও কিচ্ছু দেখা যাচ্ছে না। রুম সার্ভিস আগে থেকেই বলা ছিল, সন্ধেবেলা দিয়ে গেছিল চিকেন পকোড়া, প্রন পকোড়া, স্যালাড আর কিছু ছোটোখাটো নাগেটস মতো। আর আমরা এগুলো এনজয় করছিলাম একটা সুন্দর এরম জলের ধারে বসে। পরের দিন সকালবেলা আমাদের প্ল্যান ছিল সাইট সিন যাওয়ার, তাই সকাল সকাল আমরা লুচি আর আলুর তরকারি ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছিলাম ফ্রেজারগঞ্জের দিকে। হেনরি আইল্যান্ডের রুমের মতো খাবারেও কিন্তু দামটা কোনোভাবেই জাস্টিফাই করে না। খাবার এখানে সবেরই এক টেস্ট, আর তাছাড়া খাবারের কোয়ালিটিও খুব একটা ভালো না। ফ্রেজারগঞ্জ বিচে ঢুকতেই চোখে পড়ল নানান রকম মাছের শুটকি। এগুলো বিক্রি হচ্ছে বিভিন্ন রকম প্রাইসে, আর অত্যাধিক গন্ধ পুরো এলাকাটা জুড়ে। এরপর বিচের দিকে এগোতেই একদম নিরাশ হয়ে গেলাম। যেরকম বিচ আমরা সাধারণত দেখে থাকি, এই বিচটা কিন্তু টোটালি আলাদা। এখানে রয়েছে কাদামাটি যুক্ত বিচ একটা, যেখানে তোমাদের খুব সাবধানে এগোতে হবে। আর তার সাইডে এই বাড়িটা একটা আলাদাই মাত্রা যোগ করে দিয়েছে পুরো পরিবেশটাকে।
ফ্রেজারগঞ্জ বিচের পাশেই ছিল 8খানা উইন্ডমিল, যেগুলো আগে বিদ্যুৎ তৈরিতে সাহায্য করলেও বহু ঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়ায় এগুলো আর এখন কার্যত নেই। এর পরের গন্তব্য ছিল কার্গিল বিচ। এই পুরো বকখালি ট্রিপে আমার সবথেকে পছন্দের বিচ বললে আমি বলবো কার্গিল বিচ। শুনেছিলাম কার্গিল বিচের সূর্যাস্ত নাকি খুব সুন্দর হয়, কিন্তু আমরা যখন পৌঁছেছিলাম সূর্যদেব ছিলেন আমাদের মাথার ওপরে। কিন্তু দেখতে পারছো তোমরা জলের মধ্যে সূর্যের আলো পড়ে কি অপূর্ব সুন্দর না করে তুলেছিল এই জায়গাটাকে। আমরা অনেকক্ষণ এই জায়গাটায় টাইম স্পেন্ড করেছিলাম এবং আমাদের খুব ভালো লেগেছিল এই জায়গাটা। তোমরা গেলে অতি অবশ্যই কিন্তু ভিজিট করো কার্গিল বিচ। এখানে টুকটাক খাবার স্টলও আছে, হোটেলও আছে, তোমরা পেয়ে যাবে খাবার দাবার। কার্গিল বিচকে বাঁ হাতে রেখে আমরা এগিয়ে চললাম আমাদের নেক্সট গন্তব্যে। এত সুন্দর লাগছে বিচটা, যেন ছেড়েই যেতে ইচ্ছা করছে না। নেক্সট আমরা পৌঁছে গেছি ফ্রেজারগঞ্জ ফিশিং হারবারে। এখানে রয়েছে বিভিন্ন রকমের দুর্লভ মাছ, আর এখানে ঢুকতে গেলে তোমাদের পার পার্সন 5 টাকা করে এন্ট্রি ফি। এখানে বড় বড় ট্রলারে করে মাছ আনা হয়, যেগুলো কিনা হোলসেল দামে বিক্রি করে। তোমরা চাইলে এখান থেকে কিন্তু মাছও কিনে নিতে পারো। চলো তোমাদের দেখিয়ে দিই ট্রলারে কিভাবে মাছ এসছে। কি দেখো ও ফ্রেজারগঞ্জ বিচ থেকে আমরা ডাইরেক্ট চলে এলাম বকখালি বিচে। এটাই হচ্ছে আজকের ট্রিপের আমাদের লাস্ট ডেস্টিনেশন। এসে গেছি বকখালিতে, দেখতেই পাচ্ছ প্রচন্ড ভিড় পিছন দিকে। আমাদের মানে জাস্ট ভাবতে পারি নিচে এত ভিড় হতে পারে বকখালিতে। এটা বলতে পারো ছোটখাটো একটা দীঘা, প্রচন্ড ভিড়। আমরা যেখানে ছিলাম হেনরিজ আইল্যান্ডে, ওখানে একদমই ভিড় ছিল না, তোমরা দেখেই ছিলে, একদম ফাঁকা ফাঁকা জায়গা ছিল। কিন্তু এখানে কিন্তু মারাত্মক ভিড়। এটা হচ্ছে বকখালি পিকনিক গ্রাউন্ড, আর এদিকে হচ্ছে বকখালি বিচ। তো 31 ডিসেম্বর, তাই জন্য প্রচন্ড ভিড় এখানে। একে রবিবার, তার উপর বছরের শেষ দিন, সবাই মোটামুটি পিকনিক করতে এসছে, ঘুরতে এসছে আমাদের মতো। এখানে প্রচুর দোকানও আছে। বকখালিতে সমুদ্রতে যেতে গেলে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার এখনো যেতে হবে, আরো বেশি 15 মিনিট হাঁটতে হবে। 15 মিনিটের বেশি হাঁটতে হবে। ওই দূরে দেখা যাচ্ছে বিচ, সমুদ্র, পুরো সাদা বালি। এখন আমরা এলাম ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের প্রপার্টি বালুট। লাঞ্চটা সেরে নেবো বলে এখানে এলাম। খাওয়া দাওয়াটা এখানে মনে হয় ভালোই হবে, তাই জন্য এটাকেই আমরা একটু বেশি প্রেফার করলাম। বাকি জায়গায় তো দেখতেই পেলে প্রচন্ড ভিড়। এখানে দেখো প্রপার্টিটা কিন্তু ভীষণই সুন্দর। জিজ্ঞাসা করলাম, প্রথমে তো ভেবেছিলাম এখানে খাবার পাওয়া যাবে, বাট এখানে এতই ভিড় যে এখানে এখন 3টে বাজে, মানে 3টেও বাজেনি, 3টে বাজতে 10,
সেখানে বলছে 4টের আগে খাবার এখানে কিছুই পাওয়া যাবে না। তো আমাদের আজকে বাড়ি ফেরাও আছে, অনেকটাই লেট হয়ে যাবে, প্রায় 4 থেকে 4.5 ঘন্টা লাগে গাড়িতে যেতে। তো তার জন্য আমরা এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি এবং রাস্তায় যেতে যেতে কিছু খেয়ে নেবো। তোমাদের সঙ্গে আমি পুরো বকখালি, হেনরি আইল্যান্ড, ফ্রেজারগঞ্জ পুরো সিরিজটা শেয়ার করলাম। আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন ভিডিওতে, নতুন ডেস্টিনেশনে। ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো আর ভালোবেসো।